আসসালামু আলাইকুম। আমি সিয়াম আহমেদ। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটির 69 ব্যাচের কম্পিউটার সায়েন্স প্রোগ্রামিং সাবজেক্টের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আমার স্টুডেন্ট আইডি হচ্ছে 20250000000125। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়। আমাদের আজকের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে বিগ ডাটা অ্যানালাইসিস। বর্তমান যুগে ডেটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে আছে। আমরা যেদিকেই তাকাই না কেন, মোবাইল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য, এমনকি কৃষিতেও যেখানে ডেটা তৈরি হচ্ছে এবং সেটা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এই বিশাল ডেটাবেস থেকে সময় উপকারী তথ্য বের করে সিদ্ধান্ত নেওয়ার পেছনে রয়েছে একটি বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ পদ্ধতি, যার নাম হচ্ছে বিগ ডাটা বিশ্লেষণ কিংবা বিগ ডাটা অ্যানালাইসিস। আমরা আজকে আমাদের সামনের সম্পূর্ণ প্রেজেন্টেশনে জানবো এই বিগ ডাটা অ্যানালাইসিস কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কোন কোন সেক্টরে এটির বিস্তর প্রভাব রয়েছে এবং কিভাবে এই বিশ্লেষণটি সম্পাদন করা হয় এবং কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় একটি সম্পূর্ণ অ্যানালাইসিস করতে। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্লাইডে, যেখানে আমরা জানবো বিগ ডাটা অ্যানালাইসিসটা আসলে কি। তো প্রথমে যে প্রশ্নটা আসে সেটি হচ্ছে, বিগ ডাটা বলতে আমরা কি বুঝি? বিগ ডাটা সেই সব ডেটার একটি সমষ্টি কিংবা পরিমাণ, যে এটা এতটাই বেশি বৈচিত্র্যময় এবং দ্রুত গতিতে হয় যে সাধারণ সফটওয়্যারগুলো তা পরিচালনা করতে পারে না বা তার দ্বারা সম্ভব হয় না। এটি বোঝার জন্য আমরা পাঁচটি টপিক ইউজ করে থাকি, যেগুলো আসলে ভলিউম, গতি, বৈচিত্র্য, সত্যতা এবং মূল্য বিচারে হয়ে থাকে। এই সবকিছু আসলে একত্রে আমাদের সেই সব তথ্য প্রদান করে যে আসলে আমরা কোন তথ্যটি চাচ্ছি। প্রতিনিয়ত তৈরি হওয়া বিভিন্ন ধরনের তথ্য থেকে আমাদের সুনির্দিষ্ট কিছু তথ্য বের করতে এই পাঁচটি মাধ্যম বিভিন্নভাবে সহায়তা করে থাকে। এই সকল ডেটা আমাদের কেবল তথ্য নয়, এটি একটি সম্পদ যা আমাদের বিশ্লেষণ করে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের তথ্য প্রদান করে থাকে, যা আমাদের সময়োপযোগী এবং দ্রুত সময়ে একটি কাজ সম্পাদন করতে অধিকতর সহায়তা করে থাকে। আমাদের এই স্লাইডে আমরা জানবো বিগ ডাটা অ্যানালাইসিস কেন এতটা ইফেক্টিভ কিংবা কেন এতটা আমাদের প্রয়োজনীয়। তাহলে সর্বপ্রথম প্রশ্নটি আসে, বিগ ডাটা কেন গুরুত্বপূর্ণ? আমরা যখন বড় বড় ই কমার্স সাইটে কেনাকাটা করি বা ইউটিউবে ভিডিও দেখি, তখন আমরা এই বিগ ডাটা অ্যানালাইসিসের একটি সম্পাদন দেখতে পাই। যা আমরা দেখি কিংবা আমরা সম্পাদন করি সবকিছুর পিছনে থাকে বিগ ডাটা অ্যানালাইসিসের একটি বড় হস্তক্ষেপ। বিজ্ঞান, স্বাস্থ্য, সরকারি নীতি, ব্যবসা প্রতিটি ক্ষেত্রেই যখন আমরা একটি বিশ্লেষণের উপর নির্ভর করে তথ্য ইনপুট কিংবা আউটপুট নেই, তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে এই বিগ ডাটা অ্যানালাইসিস, যেটি কিংবা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে কিংবা আমাদের সরকারি বিভিন্ন কাজ সম্পাদনেও সহায়তা করে থাকে, করে দিয়েছে ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে এখনকার সময়ের ভিতরে। ব্যবসার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই গ্রাহকের পছন্দ বোঝা এবং বিক্রি বাড়াতে, এবং শিক্ষাখাতের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো ছাত্রদের পারফরমেন্স বিশ্লেষণ করা থেকে শুরু করে তাদের বিভিন্ন সময়ের করা ফলাফল এবং ভবিষ্যতে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানিয়ে দেয় এই বিগ ডাটা অ্যানালাইসিস। এই কারণে বিগ ডাটা অ্যানালাইসিস বর্তমান সময়ের একটি গেম চেঞ্জার বিষয়। এই স্লাইডটিতে আমরা জানতে পারবো বিগ ডাটা অ্যানালাইসিস সম্পর্কে একটি ওভারভিউ, যেখানে আমরা বিগ ডাটা অ্যানালাইসিসের আদ্যপান্ত সম্পর্কে জানতে পারবো। তো এখন আমরা যদি বিগ ডাটা অ্যানালাইসিসের সামগ্রিক চিত্র দেখি, তাহলে আমরা পাঁচটি ধাপ দেখতে পাই। সেটি হলো তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, তথ্য বিশুদ্ধকরণ, বিশ্লেষণ এবং উপস্থাপনা। সো তথ্য সংগ্রহ যেটাকে আমরা বলছি সেটাকে বিগ ডাটা অ্যানালিসিসের ভাষায় বলা হয় ডাটা কালেকশন। তথ্য সংরক্ষণকে বলা হয় ডাটা স্টোরেজ, তথ্য বিশুদ্ধকরণকে বলা হয় ডাটা ক্লিনিং এবং বিশ্লেষণকে বলা হয় ডাটা অ্যানালাইসিস। এবং যে উপস্থাপনটা করা হয় সর্বশেষ পদ্ধতিতে, সেটিকে বলা হয় ডাটা ভিজুয়ালাইজেশন। এটি একটি চক্রাকার প্রক্রিয়া। ডেটা সংগ্রহের পর তাকে সংরক্ষণ করতে হয়, তারপর পরিষ্কার করে বিশ্লেষণ করা হয় এবং শেষে এই বিশ্লেষণকে ছবির আকৃতির উপস্থাপনা এবং সবাইকে বুঝিয়ে বলতে হয়। এই প্রক্রিয়াটির মাধ্যমে সম্পূর্ণ হয় বিগ ডাটা অ্যানালাইসিসের একটি ধাপ। এই স্লাইডটিতে আমরা ডাটা কালেকশন কিংবা ডাটা সংগ্রহ সম্পর্কে বিস্তারিত জানতে পারব। তথ্য সংগ্রহ হলো বিশ্লেষণের প্রথম ধাপ। আমরা প্রতিদিন যে সমস্ত তথ্য তৈরি করি, যেমন মোবাইল অ্যাপ ব্যবহার, ওয়েব ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, অনলাইন কেনাকাটা, সেগুলো থেকে তথ্য সংগ্রহ করাই হলো ডেটা। তথ্য সংগ্রহ হতে পারে দুই ভাবে। প্রথমত ম্যানুয়াল এন্ট্রি এবং দ্বিতীয়ত যেটিকে বলা হয় সেটা হলো অটোমেটেড সেন্সর। ব্যবহারকারীদের দেওয়া তথ্য আমরা যেভাবে প্রথমত গ্রহণ করি সেটি হলো ম্যানুয়াল এন্ট্রি।
কিংবা বিভিন্ন ডিভাইস কিংবা জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে যেসব তথ্য আমরা পেয়ে থাকি সেগুলো হলো অটোমেটেড সেন্সরের মাধ্যমে পাওয়া তথ্য। তথ্য সংগ্রহের সময় খেয়াল রাখতে হয় ডেটা যেন নির্ভরযোগ্য এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে ইনপুট নেয়। ডেটা যদি বিভিন্ন অপ্রাসঙ্গিক হয় তাহলে সেক্ষেত্রে বিগ ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জিং এর বিষয় দ্বারা হয়ে যায় একটি চ্যালেঞ্জিং এর বিষয় দ্বারা হয়ে যায়। এই ধাপে আমরা জানবো ডাটা স্টোরেজ কিংবা ডাটা সংরক্ষণ সম্পর্কে। ডেটা সংগ্রহের পর তা সংরক্ষণ করতে হয়, এটি একটি প্রক্রিয়া। প্রচলিত কম্পিউটার স্টোরেজের সিস্টেমে এত বড় ডেটা রাখা যায় না, তাই বিগ ডেটা ব্যবস্থায় ব্যবহার করতে হয় ডিস্ট্রিবিউটেড স্টোরেজ সিস্টেম, যেটা সাধারণত দুইটি উপায়ে করা হয়ে থাকে। প্রথমত নিজের সার্ভার, এবং দ্বিতীয়ত যেটা সেটা হলো বিভিন্ন ক্লাউড স্টোরেজ। প্রথমটিকে বলা হয় অন প্রিমিস সার্ভার্স এবং দ্বিতীয়টিকে বলা হয় ক্লাউড স্টোরেজ, যেটি বিভিন্ন ধরনের গুগল ক্লাউড হতে পারে। এই স্টোরেজ সিস্টেমগুলো ডেটাকে ব্লকে কিংবা বিভিন্ন ভাগ ভাগ করে একাধিক জায়গায় রাখে, যাতে দ্রুত সময়ে এটার বিভিন্ন অ্যাক্সেস কিংবা ব্যাকআপ নিশ্চিত করা যায়। ডাটা ক্লিনিং একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এই ডাটা অ্যানালাইসিসে। সব তথ্য বিশুদ্ধ নয়, অনেক সময় ডেটাতে থাকে ভুল, অসম্পূর্ণতা বা অনাবশ্যকতা তথ্য। তাই তথ্য বিশ্লেষণের আগে অবশ্যই করতে হয় ডাটা ক্লিনিং। ভুল বা অনুপযুক্ত ডেটা সরানোকে বলা হয় ডাটা ক্লিনিং। বিভিন্ন ধরনের স্টেপ হয়ে থাকে এই ডাটা ক্লিনিং এর। প্রথমটি হলো ডুপ্লিকেট রিমুভ, দ্বিতীয়টি হলো ফরম্যাট ঠিক করা, এবং একটি কথা মনে রাখতে হবে, ক্লিনিং ডাটা আমাদের সবসময় দেয় একটা গুড অ্যানালাইসিং, এবং ডার্টি ডাটা আমাদের সবসময় একটা রং ডিসিশন পর্যন্ত নিয়ে যায়। সো ডাটা ক্লিনিং একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ এই ডাটা অ্যানালাইসিস প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য। আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ডাটা ক্লিনিং এর সময় আমরা কোনো অবাঞ্ছিত তথ্য কিংবা কোনো ভুল ডিসিশনের দিকে না যাই ডাটা সম্পর্কিত। আমরা শুধুমাত্র প্রাসঙ্গিক এবং শুদ্ধ ডাটাগুলো যেন এন্ট্রি করতে পারি কিংবা সংরক্ষণ করতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ডাটা ক্লিনিং এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং বিষয় হলো ডাটা অ্যানালাইসিস। এটি হলো মূল ধাপ। ডাটা অ্যানালাইসিস এই ধাপে ডাটাকে বিভিন্ন টুলস এবং অ্যালগরিদম দিয়ে বিশ্লেষণ করতে হয়, যাতে বোঝা যায় একটি কোনো প্যাটার্ন কিংবা ট্রেড বা কোন আচরণের মাধ্যমে এই ডাটাগুলো তৈরি হচ্ছে কিংবা কাজ করছে। এই বিশ্লেষণটি করার প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে আসলে কি ঘটেছে, ভবিষ্যতে কি ঘটতে পারে, এবং এর থেকে কি করা উচিত। এখানে ব্যবহার করা হয় পাইথন, এসকিউএল, মেশিন লার্নিং মডেল এবং বিভিন্ন ধরনের টুলস, যা ভবিষ্যতে আমাদের ডাটা অ্যানালাইসিসের একটি বিস্তর ফারাক তৈরি করে দেয় আমাদের ভুল ডাটা এবং শুদ্ধ ডাটার ভেতরে। ডাটা যখন আমরা অ্যানালাইসিস করতে যাই তখন যাতে আমরা আমাদের ডিসিশন সম্পূর্ণ সঠিকভাবে নিতে পারি, তার জন্য এই টুলসগুলো আমাদের অত্যাধিক এবং অতি প্রয়োজনীয়। এই টুলসগুলো সঠিক ব্যবহার এবং সঠিক ব্যাখ্যাই পারে একটি ডাটাকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করতে, এবং একটি সঠিক পদ্ধতি এবং সঠিক এর পরিপ্রেক্ষিতে আমরা একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি। এই পদক্ষেপের সর্বশেষ স্টেজ হচ্ছে আমাদের ডাটা ভিজুয়ালাইজেশন। ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য এটার একটি ফলাফল প্রয়োজন। ডেটার ফলাফল বোঝাতে দরকার হয় এই ভিজুয়ালাইজেশন, কারণ সবসময় সংখ্যার গাদা দেখে সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয়। কিন্তু চার্ট, গ্রাফ, ম্যাথের মাধ্যমে যখন সেটা দেখা যায় তখন যে কোনো ব্যবহারকারী সহজেই বুঝতে পারে। বিভিন্ন ধরনের টুলস এই ক্ষেত্রে আমাদের কাজে চলে আসে। বিভিন্ন ধরনের টুলস আমরা ব্যবহার করে থাকি এই ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে, যেমন পাওয়ার বিআই কিংবা ম্যাটপ্লটলিব। এগুলো ব্যবহারের ফলে আমাদের ইনসাইট বিভিন্ন ধরনের ডাটা উপস্থাপন সহজ হয়ে যায়। আমাদের একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে, ভিজুয়ালাইজেশন মানেই ডিসিশন মেকিং আরো সহজতর করে তোলা। আমাদের আজকের এই প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্য হলো বিগ ডাটা বিশ্লেষণ সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা দেওয়া, যাতে আমরা ভবিষ্যতে এই জ্ঞান ব্যবহার করে বাস্তব জীবনে প্রজেক্ট বা চাকরির ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এখানে আমরা মূলত শেখাবো ডেটা কিভাবে সংগ্রহ এবং বিশ্লেষণ করা হয়, কি কি টুলস দরকার হয়, বাস্তব উদাহরণ দিয়ে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব, এবং বাস্তব জীবনে এর কি কি প্রভাব এবং কি কি চ্যালেঞ্জের বিষয় রয়েছে সেটিও আমরা ধাপে ধাপে জানবো। এই প্রেজেন্টেশনে আমরা যে সমস্ত মডিউল ও টপিক কভার করব তা ধাপে ধাপে সাজানো হয়েছে, যাতে আমরা একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারি। এর প্রথম ধাপটি হলো বিগ ডাটার পরিচিতি, দ্বিতীয় ধাপটি হলো ডাটা সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণ,
তৃতীয় ধাপটি হলো ডেটার ধরন ও তাদের ব্যবস্থাপনা। ৪ নাম্বার ধাপটি হলো বিভিন্ন টুলস যেমন হাইড্রো, স্পার্ক কিংবা পাইথন ব্যবহার করে কিভাবে আমরা এই বিগ ডাটা অ্যানালাইসিসকে আরো সহজতর এবং আরো ইউজ করতে পারি সবার মাঝে। ৪ নাম্বারটা হলো এই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ যেগুলো আমরা সম্ভাব্য সময় ফেস করে এসেছি কিংবা ভবিষ্যতে আমাদের এগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে এবং এর সম্ভাব্য সমাধান সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। এই মডিউলগুলোর প্রতিটিতেই বাস্তব উদাহরণ ও ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রেজেন্টেশনের এই ধাপে আমরা জানতে পারবো ডাটার ধরন সম্পর্কে। বিগ ডাটা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা ৩ ধরনের ডেটা নিয়ে কাজ করি। প্রথমটি হলো স্ট্রাকচার্ড ডাটা, দ্বিতীয়টি হলো আনস্ট্রাকচার্ড ডাটা এবং তৃতীয়টি হলো সেমি স্ট্রাকচার্ড ডাটা। সো ফার্স্ট অফ অল স্ট্রাকচার্ড ডাটা হলো সুগঠিত এবং একটি ডাটাবেজ সুন্দরভাবে সাজানো থাকে। এক্ষেত্রে আমরা ধাপে ধাপে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা সহজে পেতে পারি। এবং আনস্ট্রাকচার্ড ডাটা যেখানে সম্পূর্ণ ছবি কিংবা ফাইল কিংবা ভিডিও অডিও সব অগোছালো আকারে থাকে, যেখান থেকে আমাদের ডাটা খুঁজে বের করতে কিছুটা বেগ পেতে হয়। এবং শেষ যে ডাটার ধরনটি রয়েছে সেটি হলো সেমি স্ট্রাকচার্ড ডাটা। কিছু গঠন আছে যেমন JSON কিংবা XML। এই ধরনের ডাটাগুলোতে দেখা যায় সাধারণত ডাটাগুলো কিছুটা এলোমেলো আকৃতির থাকে কিংবা কিছুটা রেশিট আকারে থাকে। সেখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হয় আমাদের ঠিক কোন সময়ে কোন ডাটা প্রয়োজন। সেজন্য এই ডাটার ধরনকে বলা হয় সেমি স্ট্রাকচার্ড ডাটা। এই ৩ ধরনের ডাটা নিয়ে আমাদের মূলত সম্পূর্ণ ডাটাবেজ তৈরি রয়েছে। এর মধ্যে থেকে আমরা সাধারণত আমাদের ডাটাগুলো খুঁজে থাকি কিংবা স্টোর করে থাকি। স্ট্রাকচার ডাটা সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব। স্ট্রাকচার ডাটা এমন ডেটা যেখানে সারি ও কলামে বিভক্ত থাকে, যেখানে এক্সেল ফাইল বা রিলেশনাল ডাটাবেস পাওয়া যায়। উদাহরণস্বরূপ যদি আমরা ধরি, ধরুন কোনো গ্রাহকের নাম, মোবাইল নাম্বার, লেনদেনের তথ্য এবং ডেটা বিশ্লেষণ করা সহজ, কারণ এটি আগে থেকে সংগঠিত কিংবা সুগঠিত থাকে। সাপোজ ধরা যাক এসকিউএল কিংবা এক্সেল এর মতো টুল দিয়ে সহজেই এই ধরনের ডাটাবেজ ব্যবস্থাপনা করা যায়। এই ধরনের টুলস ব্যবহার করে স্ট্রাকচার ডাটাগুলোকে সাধারণত সুন্দরভাবে সুগঠিত আকারে সংরক্ষণ করা যায়। আনস্ট্রাকচার্ড ডাটা। আনস্ট্রাকচার্ড ডাটা হলো এটা ডেটা যার কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই। সাপোজ ধরা যাক কোনো ছবি, অডিও, ভিডিও, সোশ্যাল মিডিয়ার পোস্ট, ইমেল, এই ধরনের ডেটা বিশ্লেষণ করা কঠিন, কারণ এটি সরাসরি ট্রেডিশনাল ডাটাবেজের মতো রাখা যায় না। এখানে ব্যবহার করতে হয় NLP কিংবা ইমেজ প্রসেসিং বা অডিও অ্যানালাইসিস টেকনিক। এর মাধ্যমে আমরা সাধারণত আনস্ট্রাকচার্ড ডাটাগুলোকে স্টোর করে থাকি, যার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় সময় সঠিক তথ্য খুঁজে বের করতে কিছুটা বেগপ্রাপ্ত হই, যার ফলে আনস্ট্রাকচার্ড ডাটাগুলো সাধারণত ব্যবহার কম হয়। সেমি স্ট্রাকচার্ড ডাটা, এই ডেটার কিছুটা গঠন থাকে এবং কিছুটা থাকে না, যেমন JSON কিংবা XML বা লগ ফাইলগুলো। এই ডেটা সাধারণত ডাটা টেবিলের মতো নির্দিষ্ট নয়, তবে কি ভ্যালু পেয়ার থাকে, যার মাধ্যমে সুন্দরভাবে ডাটাগুলো কিছুটা সাজানো পর্যায়ে থাকে। সেখান থেকে আমরা সহজে এই ডেটাগুলো সংরক্ষণ কিংবা সংগ্রহ করতে পারি বা বিশ্লেষণও করে তোলা যায়। এই ধরনের ডেটা ব্যবস্থাপনার জন্য NoSQL ডেটাবেজ কিংবা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এখন আমরা জানবো সাধারণত বিগ ডাটার ক্ষেত্রে কি কি টুলস ইউজ করা হয়। বিগ ডাটা বিশ্লেষণে কিছু জনপ্রিয় টুলস ব্যবহার করা হয়, যেমন হ্যাডোপ, এটা ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। স্পার্ক, দ্রুত বিশ্লেষণের জন্য এই টুলসটি অতীব গুরুত্বপূর্ণ। পাইথন, প্রোগ্রামিং ও বিশ্লেষণের জন্য পাইথনের বিকল্প নেই। কিংবা SQL বা NoSQL, এই ডেটাবেজগুলো পরিচালনার জন্য এই টুলগুলোর মাধ্যমে বিশাল পরিমাণ ডেটা পরিচালনা করা সম্ভব হয়, যার ফলে এই টুলসগুলো ব্যবহার করে বিগ ডাটা সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে ওঠে। হাইড্রোপ বা ডিস্ট্রিবিউটেড স্টোরেজ সিস্টেম। হাইড্রোপ হলো একটি ওপেন সোর্স টুল যা বিশাল ডেটাকে ছোট ছোট ভাগে বিভিন্ন সার্ভারে সংরক্ষণ করে। এর মূল উপাদান হলো HDFS বা হাইড্রোপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। বড় বড় সংস্থা যেমন ইয়াহু, ফেসবুক, অ্যামাজন তাদের ডেটা স্টোরেজ হাইড্রোপ ব্যবহার করে থাকে, কারণ এটি অত্যন্ত বড় এবং অনেক সুগঠিত একটি সাজানো গোছানো ডাটাবেজ, যা ছোট ছোট ভাগে ভাগ করে এরা বিভিন্ন স্টোরেজে স্টোর করে থাকে।
স্টোরেজ হাইড্রো ব্যবহার করার দুটি কারণ রয়েছে, একটি হলো এটি সহজলভ্য এবং দ্বিতীয়টি হলো এটা স্কেলযোগ্য, যার ফলে এটি পুনরায় ব্যবহার করা হয় বা বারবার ব্যবহার করার উপযোগী। স্পার্ক, ফাস্ট ডাটা প্রসেসিং। অ্যাপ্রোচ স্পার্ক হলো একটি ডেটা প্রসেসিং টুল যা দ্রুত গতিতে বিশ্লেষণ করে। হাইডোপ যেখানে ব্যাচ প্রসেসিং কিংবা স্পার্ক পারে রিয়েল টাইম প্রসেসিং করতে। এর সাহায্যে আমরা মেশিন লার্নিং, স্ট্রিমিং ডাটা কিংবা কমপ্লেক্স কিউরি সহজে পরিচালনা করতে পারি। স্পার্কের স্কেলের পাইথন এপিএল ব্যবহার করে কোড লেখা যায়, যা বিভিন্ন কঠিন কাজকেও সাধারণত সহজ করে তোলে। প্রোগ্রামিং অফ ডাটা, পাইথন। পাইথন হলো সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিগ ডাটা অ্যানালাইসিসের জন্য, কারণ এটার সাইজ সিনট্যাক্স হওয়ার কারণে এই পাইথন সাধারণত বিভিন্ন ডাটাবেজে প্রোগ্রামিং এর মাধ্যমে ব্যবহার করার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য একটি মাধ্যম। এই পাইথনের জন্য অসংখ্য লাইব্রেরি রয়েছে, যার কারণে বিভিন্ন সহজ থেকে সহজতর ভাবে এই কাজগুলো সম্পাদন করা যায়। স্ট্রিক লার্ন কিংবা ভিজুয়ালাইজেশন কিংবা মেশিন লার্নিং এর সুবিধা রয়েছে এই পাইথনের মাধ্যমে। পাইথন দিয়ে এক্সপ্লোরেটরি এবং ডাটা অ্যানালাইসিস কিংবা ক্লিনিং এবং মডেল বিল্ডিং সহজে করা যায়। পাইথনের বিভিন্ন অসংখ্য লাইব্রেরির মধ্যে উল্লেখযোগ্য হলো পান্ডাস কিংবা ম্যাটপ্লোটপ, যা খুব সহজেই আমাদেরকে এইসব কাজে সহায়তা করে থাকে। এইসব টুলস ব্যবহার করে পাইথন কোডিং আমাদের জন্য আরো সহজ উপায় বের করে দিয়েছে বিভিন্ন প্রোগ্রামিং অফ ডাটা অ্যানালাইসিসের জন্য। SQL and NoSQL, database for big data। SQL হলো স্ট্রাকচার্ড ডেটা ব্যবস্থাপনার, যেমন ধরেন MySQL কিংবা SQL হলো স্ট্রাকচার্ড ডেটা ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়, যেমন MySQL কিংবা PostgreSQL। NoSQL ব্যবহৃত হয় আনস্ট্রাকচার্ড বা সেমি স্ট্রাকচার্ড ডাটার জন্য, যেখানে MonGOBD কিংবা ক্ল্যানস্ট্রা আজকের বিগ ডাটার পরিবেশে দুই ধরনের ডেটাবেজ সমান গুরুত্বপূর্ণ। এসকিউএল দেয় নির্ভরযোগ্য ও অর্গানিজড বিভিন্ন তথ্য, এবং NoSQL দেয় স্কেলিং এবং ফ্লেক্সিবিলিটি। এই ফ্লেক্সিবিলিটি যেমন গুরুত্বপূর্ণ, তেমন নির্ভরযোগ্যতা ও অর্গানাইজড তথ্য আমাদের জন্য সুগুরুত্বপূর্ণ। তার জন্য এসকিউএল এবং NoSQL দুটোই সমপরিমাণে গুরুত্বপূর্ণ আমাদের ডাটাবেজকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার জন্য, যার ফলে বর্তমান এবং অদূর ভবিষ্যতে এই NoSQL এবং SQL টুলস ব্যবহার করে বর্তমানে কোডিং এবং ভবিষ্যৎ সময়ের বিভিন্ন ডাটাবেজকে আরো দ্রুত এবং কম সময়ে সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করা যায়। প্রেজেন্টেশনের এই মুহূর্তে আমরা বিগ ডাটা প্রসেসিং এবং স্টোরেজ সম্পর্কে জানব। বিগ ডাটা প্রসেসিং এবং স্টোরেজ হলো বিগ ডাটা ব্যবস্থাপনার দুটো প্রধান অংশ। ডেটা যত বড়ই হোক, তা দ্রুত এবং নিরাপদে প্রক্রিয়াজাত ও সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এখানে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এবং ক্লাউড স্টোরেজের গুরুত্ব বেড়ে যায়। আমরা চাই ডেটা সহজে অ্যাক্সেসযোগ্য এবং প্রসেসযোগ্য হোক, যাতে বিশ্লেষণ ও দ্রুত কার্যক্রম করা যায়। এই ডাটা এবং ডাটাবেজ যত সহজে রান করানো যাবে, আমাদের জীবন তত দ্রুত এগিয়ে চলবে, কারণ ডাটাবেজের উপর বর্তমান এবং অদূর ভবিষ্যতের সবকিছুই নির্ভর করছে ওতপ্রোতভাবে। ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং হলো একটি পদ্ধতি যেখানে একাধিক কম্পিউটার বা সার্ভার একসাথে কাজ করে এবং বড় ডেটা প্রসেসর তৈরি করে। এর ফলে বিশাল ডেটা ভাগ করে অনেকগুলো ছোট অংশ একসঙ্গে বিশ্লেষণ করা যায়, ফলে সময় অনেক কম লাগে। একটি স্কেলেবল কিংবা ফাল্ট টলারেন্ট, অর্থাৎ কোনো একটি সার্ভার ব্যর্থ হলে সিস্টেম সচল থাকে। ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর সবচেয়ে বড় সুবিধা হলো, যদি কোনো একটা সার্ভার ক্র্যাশও করে, তাহলে অন্য সার্ভার থেকে সম্পূর্ণ ডাটাবেসটি রান করা সম্ভব, কিংবা সম্পূর্ণ তথ্য খুঁজে পাওয়া সম্ভব হয়, যার ফলে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং আমাদের ডাটাবেজের একটি প্রধান স্তম্ভ। এইচডিএফসি বা বেসিক হেড অফ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। এইচডিএফসি হলো হেডপের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ডেটাকে বিভিন্ন ব্লকে ব্লকে ভাগ করে অনেক সার্ভারে রাখে। প্রতিটি ব্লকের কয়েকটি কপি তৈরি হয়, যা সিস্টেমটিকে নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলে। এইচডিএফসি
যেটা রিড এবং রাইট করার জন্য উচ্চ গতি নিশ্চিত করে এবং বড় ডেটার জন্য উপযোগী এই এইচডিএফসি একটি যুগান্তকারী উপযোগী হতে পারে। এই যুগান্তকারী উপযোগী হতে পারে বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই এইচডিএফসি বিভিন্ন ডাটার অনেক ব্যাকআপ রাখে, যার ফলে যদি কখনো এই ডাটা ডিলেট কিংবা আমরা হারিয়ে ফেলি, তাহলে বিভিন্ন ছোট ছোট ফাইল থেকে এই সার্ভারের থেকে আমরা আবার সম্পূর্ণ হারিয়ে যাওয়া তথ্য একত্রিত করা সম্ভব। যার ফলে এইচডিএফসি আমাদের ভবিষ্যতের আরো একটি বড় স্তম্ভ ডাটা অ্যানালাইসিসের। ক্লাউড স্টোরেজ। ডেটা সংরক্ষণ করতে আমরা দুটি প্রধান পদ্ধতি ব্যবহার করি। প্রথমটি হলো অন প্রমিস স্টোরেজ, নিজের অফিস বা ডেটা সেন্টারে ডেটা রাখা। এর সুবিধা হলো অনেক কন্ট্রোল বেশি রাখা যায় এর উপর এবং নিরাপত্তা নিজের হাতে থাকে, কিন্তু এতে খরচ অনেক বেশি হয় এবং স্কেলিংও কঠিন। যার ফলে অন প্রমিস বা অন প্রেমিস স্টোরেজ যেটি রয়েছে সেটি অনেক ক্ষেত্রেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। দ্বিতীয়টি হল স্টোরেজ। এর মাধ্যমে অ্যামাজন, গুগল, মাইক্রোসফটের সার্ভারে ডেটা রাখা হয়। সুবিধা হলো সহজে স্কেলিং করা যায়, কম খরচে রিসোর্স ব্যবহার করা যায় এবং যে কোনো জায়গা থেকে এর অ্যাক্সেস কালেক্ট করা যায়। বর্তমানে অনেক প্রতিষ্ঠান ক্লাউড স্টোরেজের দিকে ঝুঁকছে, যার সবচেয়ে বড় কারণ হলো এটির খরচ অনেক কম এবং স্কেলিংও তুলনামূলক ছোট। এটা বিভিন্ন রিসোর্স থেকে ইউজ করা যায়, এটার একটি বড় উদাহরণ। সবচেয়ে বড় উদাহরণ বলতে পারেন গুগল, যেখানে আমরা সব কিছু খুঁজে পাই, কিন্তু এর স্টোরেজটা ব্যবহার করা হয় ক্লাউড স্টোরেজ, যার ফলে এটার সকল তথ্য খুব সহজেই খুঁজে পাওয়া যায় এবং এতে খরচও কম। যার কারণে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বড় কিংবা উল্লেখযোগ্য সফটওয়্যার গুলো আমাদের এই ক্লাউড স্টোরেজের দিকে ঝুঁকছে। এটি অদূর ভবিষ্যতেও আমাদের ডাটা অ্যানালাইসিসের একটি বড় ধাপ হয়ে দাঁড়াবে। চ্যালেঞ্জ ইন বিগ ডাটা। বিগ ডাটা ব্যবস্থাপনায় কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। এটির সবচেয়ে বড় একটি ধাপ হলো প্রাইভেসি অ্যান্ড ইথিক্স, যার অর্থ হলো ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নৈতিকতা বজায় রাখা। প্রাইভেসি অ্যান্ড ইথিক্সের ভেতরে বিগ ডাটা অ্যানালাইসিসের একটি বড় চ্যালেঞ্জ উঠে আসে। দ্বিতীয়টি হলো টেকনিক্যাল ব্যারিয়ার। বিশাল এই বড় ডেটাবেজ পরিচালনার জন্য প্রযুক্তিগত নানা জটিলতা রয়েছে। যেমন আমরা যে ধরনের টুলস এর কথা এতক্ষণ জেনে আসলাম, সেই ধরনের টুলস ব্যবহারের ফলে নানা সময় নানা জটিলতা তৈরি হতে পারে। এখান থেকে বেরিয়ে আসতে অবশ্যই আমাদের সচেতনমূলক এবং নানা ধরনের নানা ধরনের অ্যান্টিভাইরাস ইউজ করতে হয়, যাতে ডাটাবেসে কোনো রকম আক্রমণ সংঘটিত না হয় এবং আমাদের ডাটা চুরি না হয়। তৃতীয় সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়টি হচ্ছে কস্ট অ্যান্ড কমপ্লেক্সিটি। এই ডেটা স্টোরেজ এবং প্রসেসিং এর জন্য উচ্চ খরচ রয়েছে এবং এটি একটি সবচেয়ে বড় জটিলতা। কারণ যখন আপনার কোম্পানি কিংবা একটি বড় ডেটাবেস তৈরি হবে যে কোনো ক্ষেত্রে, সেই ডেটাবেস যে কোনো জায়গায় যখন আমরা সংরক্ষণ করতে যাব, তখন আমাদের একটি বড় স্টোরেজের প্রয়োজন হবে, যার ফলে এর কমপ্লেক্সিটিটা বাড়বে এবং খরচও বেড়ে যাবে। তখন এই ডাটা সংরক্ষণ করা এবং সংগ্রহ করে একসঙ্গে ডেলিভার করাও কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। যার ফলে এই টেকনিক্যাল ব্যারিয়ারের থেকেও সবচেয়ে বড় ঝুঁকিটা এসে দাঁড়ায় কস্ট এবং কমপ্লেক্সিটিতে। এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার জন্য সফল বিগ ডাটা অ্যানালাইসিসের মূল চাবিকাঠি। এই ব্যারিয়ারগুলো যখন ভাঙতে পারবে বিগ ডাটা অ্যানালাইসিস, তখন এটি আরো সহজলভ্য এবং আরো সুদূর ভবিষ্যতের দিকে আরো সুফল খুঁজে পাবে। এখন আমরা বিস্তারিত জানবো এই জটিলতা সম্পর্কে। প্রথমটি হলো প্রাইভেসি অ্যান্ড ইথিক্স। ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের সময় ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে হবে। এটি হলো প্রাইভেসি এবং ইথিক্সের সর্বপ্রথম এবং প্রধান রুলস। ব্যক্তিগত তথ্য যাতে ফাঁস না হয়, সেটাই প্রথম দায়িত্ব। এছাড়া ডেটা ব্যবহারের নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি, যেটি সাধারণত অনেক সময় ডাটা যারা ইউজ করেন কিংবা ব্যবহারকারীদের হাতে থাকে। এই নৈতিকতা বিষয়টি বজায় রাখতে পারলে ডাটা চুরি কিংবা অন্যথায় ব্যবহার হওয়ার সম্ভাবনা অনেক কম। যেন ডাটা ব্যবহারের অন্যায় কিংবা অন্যায় কিছু ছড়িয়ে না পড়ে কিংবা ভুল কিছু সিদ্ধান্তে উপনীত হতে হয়, তার জন্য এর পরিচালন ব্যবস্থা হতে হবে সুনির্দিষ্ট। এই প্রাইভেসি এবং ইথিক্স চ্যাপ্টারে আমরা সাধারণত বিভিন্ন ধরনের পদক্ষেপ ইউজ করে থাকি, যাতে আমাদের ডেটাবেসে কোনো রকম আক্রমণ সুগঠিত না হয় কিংবা আমরা ডেটা সাধারণত সেফলি সংরক্ষণ করতে পারি এবং বিভিন্ন সময় সেটি ব্যবহার করতে পারি। দ্বিতীয় যে চ্যালেঞ্জের কথা আমরা জেনে এসেছিলাম সেটি হলো টেকনিক্যাল ব্যারিয়ার।
বিগ ডাটা বিশ্লেষণের অনেক প্রযুক্তিগত সমস্যা থাকে, যেটার বিশালতা এবং বৈচিত্র্যতা মোকাবেলা করা একটি বড় ধরনের চ্যালেঞ্জ। কারণ বিগ ডাটা এর অর্থই হলো অনেক ধরনের ডাটা আমাদের কাছে থাকবে, যেটাকে আমাদের স্টোরেজ করতে হবে এবং সুনির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে হবে। এই তথ্যের ভেতরে অনেক রকমের বৈচিত্র্যতা থাকে, অনেক ধরনের সিকিউরিটি থাকে, যেগুলো আমাদের রক্ষা করা প্রথম দায়িত্ব। দ্বিতীয়টি হলো সঠিক সফটওয়্যার এবং হার্ডওয়্যার নির্বাচন। আমরা ডাটা সংরক্ষণের ক্ষেত্রে যদি সঠিক সফটওয়্যার এবং হার্ডওয়্যার নির্বাচনে ভুল করি, তাহলে আমাদের সম্পূর্ণ ডাটার উপর একটি সাইবার অ্যাটাক হতে পারে, যার ফলে আমরা সাধারণত আমাদের সমস্ত ডাটা কিংবা সবকিছু হারিয়ে ফেলতে পারি। এতে করে যারা ইউজার আছেন তাদের সমস্ত রকমের পার্সোনাল ইনফরমেশন লিক হয়ে যেতে পারে, যেটি ডাটা অ্যানালাইসিসের জন্য একটি বড় ধাক্কা। তৃতীয় যে স্টেপটি এর মধ্যে পালন করতে হয় সেটি হলো দক্ষ মানব সম্পন্ন সম্পদের ব্যবহার। কেননা এই ধরনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার নির্বাচন সাধারণ মানুষ থেকে নির্বাচিত হলে সেটি ভুল হার্ডওয়্যার সফটওয়্যার নির্বাচন হতে পারে। কোনো দক্ষ এবং কোনো দক্ষ মানবের দ্বারা কিংবা কোনো ইঞ্জিনিয়ার দ্বারা যদি এটা সম্পাদনা করা হয়, সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময়ই সঠিক হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে এই সম্পূর্ণ ডাটা স্টোরেজ করা হয়, এবং এই সম্পূর্ণ ডাটা সঠিক জায়গায় স্টোরেজের ফলে আমাদের অ্যাক্সেসও অনেক ইজি হয় এবং আমরা সহজে এই ডাটাগুলো সঠিক সময়ে খুঁজে পেতে পারি, যার কারণে আমাদের হ্যাসেল অনেক কম হয়। এইসব বাধা কাটিয়ে উঠে উন্নত টেকনোলজি এবং প্রশিক্ষণের প্রয়োজনে আমাদের বিগ ডাটা সাময়িক সময়ে আরো অনেক উন্নতি করেছে। এবং শেষ যে সম্পূর্ণ সমস্যাটা আমাদের সামনে এসে দাঁড়ায় সেটি হলো কস্ট এবং কমপ্লেক্সিটি। কস্ট নিয়ে যদি আমরা বলতে যাই, তাহলে বিগ ডাটা অ্যানালাইসিসের জন্য খরচটাও হয় অনেক বেশি। কারণ এক্ষেত্রে যে পরিমাণ স্টোরেজের দরকার পড়ে তা সাধারণ কোনো স্টোরেজ থেকে পাওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমাদের এক্সট্রা চার্জ কিংবা এক্সট্রা মানব শক্তি অ্যাপ্লাই করতে হয়, যার ফলে আমাদের সব দিক থেকেই খরচ বেশি হয়। এবং এই বিগ ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে যখন আমরা হার্ডওয়্যার কিংবা সফটওয়্যারে একটা বড় ধরনের ডাটা এন্ট্রি কিংবা সংরক্ষণ করি, সেক্ষেত্রে সেখান থেকে খুঁজে পাওয়া কিংবা ডাটা বের করা একটি চ্যালেঞ্জিং বিষয়, যার ফলে বিভিন্ন ক্লাউড স্টোরেজ ব্যবহার করা হয়। এই ক্লাউড স্টোরেজ গুলো ব্যবহার করার ফলে ডাটার অ্যাক্সেস অনেক ইজি হয়, এই কমপ্লেক্সিটিটা কমে আসে। সো কস্ট এবং কমপ্লেক্সিটি কমাতে হলে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো ঝুঁকছে বর্তমান সময়ে ক্লাউড স্টোরেজের দিকে। কিন্তু ক্লাউড স্টোরেজের দিকে যদি ঝোঁকা কিংবা ব্যবহার করা পসিবল না হয়, সেক্ষেত্রে এই বিগ ডাটা অ্যানালাইসিসের কস্ট এবং কমপ্লেক্সিটিটা দ্বিগুণ বেড়ে যায়। সো অদূর ভবিষ্যতে যতগুলো সফটওয়্যার কিংবা বিগ ডাটা অ্যানালাইসিসের অদূর ভবিষ্যতে যতগুলো সফটওয়্যার কিংবা বিগ ডেটা অ্যানালাইসিসের সম্পদ আমরা পাবো, হয়তোবা আমরা দেখতে পাবো সেই সবকিছু সংরক্ষিত রয়েছে ক্লাউড স্টোরেজে। এই ক্লাউড স্টোরেজ থেকে আমাদের অ্যাক্সেসও ইজি হবে এবং এতে সফটওয়্যারের খরচও কম হবে, যাতে সফটওয়্যার খুব সহজেই রান করা যায়। এখন আমরা আমাদের সম্পূর্ণ প্রেজেন্টেশনের একটি কনক্লুশন অধ্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা শিখেছি বিগ ডাটা অ্যানালাইসিস কি, বিগ ডাটা অ্যানালাইসিসের ধাপগুলো কি কি, বিগ ডাটা অ্যানালাইসিস করতে গেলে আমাদের কোন কোন টুলস ইউজ করতে হয়, এবং ওই টুলস গুলো ইউজ করার ফলে আমাদের সামনে কি কি বাধা কিংবা কি কি কমপ্লেক্সিটি তৈরি হয়, এবং সেই কমপ্লেক্সিটি গুলো নির্বাচন করার ফলে আমরা জানতে পেরেছি আমাদের ব্যারিয়ার গুলো ঠিক কতটুকু। এর ফলে আমরা উত্তরণের জন্য বিভিন্ন ধরনের টুলসও ব্যবহার করতে পারি কিংবা সতর্কতামূলক জায়গায় আসতে পারি। বিগ ডাটা অ্যানালাইসিস অদূর ভবিষ্যতে আমাদের জন্য একটি বড় সম্ভাবনা। বিগ ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে বিভিন্ন বড় বড় কোম্পানি বর্তমানে তাদের বিভিন্ন তথ্যগুলো খুব সহজে সংরক্ষণ এবং ব্যবহার করতে পারছে। এই বিগ ডাটা অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আরো অনেক বেশি, কারণ আমাদের দেশে কিংবা অদূর ভবিষ্যতে সারা বিশ্বেই বিভিন্ন কোম্পানিগুলো অনেক বড় এবং কৃত্রিমতার দিকে ঝুঁকছে। যখন তারা মানব সম্পদ থেকে কৃত্রিমতার দিকে ঝুঁকবে, তখন তাদের আরো বেশি তথ্য তৈরি হবে, এবং বর্তমান সময় এবং ভবিষ্যৎ সময় অনেকটা এই তথ্য নির্ভরশীলই হতে যাচ্ছে। যার কারণে এই তথ্যগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা এবং সেগুলোকে সুন্দরভাবে বাছাই করে শুদ্ধ তথ্যগুলো একসঙ্গে সংরক্ষণ করা এবং সেগুলো থেকে আবার আমাদের সময় উপযোগী প্রয়োজনীয় তথ্য ব্যবহার করা একটি বড় চ্যালেঞ্জের বিষয়। যার ফলে এর সবচেয়ে বড় এবং একমাত্র সমাধানই হতে পারে এই ডাটা অ্যানালাইসিস। বিগ ডাটা অ্যানালাইসিসের ফলে আমরা নানান সময় নানা ধরনের আবহাওয়ার তথ্য থেকে শুরু করে আমাদের কৃষি, শিক্ষা এবং চিকিৎসা খাত থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন খাতে এগিয়ে যাব, যেটা বর্তমান সময়ে হচ্ছে। এই বিগ ডাটা অ্যানালাইসিসের সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় সুবিধা এবং সবচেয়ে উন্নত সুবিধা ব্যবহার করছি আমরা, যারা কিনা বর্তমান সময় সোশ্যাল মিডিয়া কিংবা যারা কিনা বর্তমান সময়
বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং এর সঙ্গে জড়িত। এই বিগ ডাটা অ্যানালাইসিস এর ফলেই আমাদের এই নেটওয়ার্ক সিস্টেম এত সহজে রান করে এবং আমরা সবকিছু এনজয় করতে পারি। বিগ ডাটা অ্যানালাইসিস এর অদূর ভবিষ্যতে কখনোই চাহিদা কমবে না কিংবা এর প্রয়োজনীয়তাও কমবে না। যার ফলে বিগ ডাটা অ্যানালাইসিস যদি আমরা শিখতে পারি এবং এই টুলস গুলো ব্যবহার করে, পাইথন বলি কিংবা এনওএলসি যে ধরনের টুলস আছে সেগুলো যদি আমরা ব্যবহার করে সাধারণত বিগ ডাটা অ্যানালাইসিসটা বুঝতে এবং জানতে পারি, এর ফলে আমরা অদূর ভবিষ্যতে যে কোনো কোম্পানি কিংবা নিজের যে কোনো তথ্য কিংবা আমরা আমাদের সমাজের কিংবা দেশের যে কোনো কাজে আমরা আমাদের তথ্য সংরক্ষণ সুরক্ষিত রাখতে পারবো এবং সঠিক সময়ে ব্যবহার করতে পারবো। আমরা আমাদের প্রেজেন্টেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং যদি কারোর কোনো প্রশ্ন থাকে তার উত্তরও হয়তো আমরা সম্ভবত দিতে পারবো। আসসালামু আলাইকুম।